This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রসূতি মৃত্যুর দায়ে জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের প্রতিবাদ এবার সকাল ৮টা থেকে কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। প্রসূতি মৃত্যুতে গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেলের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদের মধ্যে ৬ জন জুনিয়র ডাক্তার রয়েছেন। সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত জরুরি সহ সব বিভাগে এই কর্মবিরতি। সাসপেন্ডের পর অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্বাস্থ্য দপ্তর, এমনটাই সূত্রের খবর। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল থেকে সরাসরি রয়েছেন। দেবব্রত, তাদের এই সিদ্ধান্ত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, ইমার্জেন্সিতেও কর্মবিরতি চলছে, তারা কি জানাচ্ছেন, তাদের অনড় মনোভাবের বিষয়ে তারা আর কি কি জানাচ্ছেন আমি জানতে চাইবো। তাদের সঙ্গে যদি কথা বলা যায়, একটু কথাও বলবে। দেখো সুজিত, প্রথমে একটু বলি, একটু পরিবর্তন হচ্ছে আন্দোলনের রূপরেখা, যেটা আমরা এখন অব্দি জানতে পেরেছি। যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের কথা বলেছিলেন, সেই ডাক্তাররা কিন্তু কিছুটা হলেও যে সমস্ত এমার্জেন্সি পরিষেবা, আইসিইউ এবং অবজারভেশন, এই তিনটে ওয়ার্ড কিন্তু তারা পরিষেবা মানে এই কর্মবিরতি থেকে বাইরে রাখতে চাইছে, আওতার বাইরে রাখতে চাইছে, এবং সেইটাই বাইরে থাকছে বলে এখন অব্দি। এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবব্রত, আমি আরো একবার দর্শকদের তোমার মারফত জানিয়ে রাখি যে এই মুহূর্তে তারা এমার্জেন্সি যে পরিষেবা, সেই পরিষেবাতে কোনো রকম কর্মবিরতির করছেন না। অর্থাৎ যারা চিকিৎসা পরিষেবার জন্য আসবেন তাদের এমার্জেন্সি এবং আপৎকালীন চিকিৎসা পেতে অসুবিধা হবে না। দেবব্রত, প্লিজ কন্টিনিউ। এবং তোমাকে আমি আমার সহকর্মীকে দেখাতেই বলবো যে দেখো, এই আউটডোর যে পরিষেবা, আউটডোর যে চিকিৎসা পরিষেবা বা টিকিট কাটা, সেই জন্য সেখানে কিন্তু লাইন রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পরিষেবা নিতে এসেছে। এখানে যারা রয়েছে তাদের একজনের সাথে যদি কথা বলি, দাদা চিকিৎসা করতে এসেছে? আমি চিকিৎসা করতে এসেছি, এগরা থেকে এসেছি, আমাদের প্রসবের জন্য এসেছি, ডেলিভারির জন্য। আমরা এগরা থেকে রেফার করেছিল, আমরা মেদিনীপুরে এসেছি। মেদিনীপুরে বর্তমান পরিষেবা পেয়েছি আমি। ডাক্তাররা যে আন্দোলনে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে, সেটা বর্তমানে বলতে পারবো না, এতটা আমাদের মধ্যে নলেজ নেই। আমি বাইরে ছিলাম, আমি বাইরে থেকে এসেছি, ডাইরেক্ট এগরা থেকে আমরা এসেছি। আমরা আরো কয়েকজনের পেশেন্টের সাথে কথা বলবো। দাদা, ডাক্তার দেখাচ্ছিলেন, এখন অবধি কি অবস্থা, কি দেখছেন? আমি ফার্স্ট টাইম এলাম, এই মাত্র এলাম, বলতে পারছি না কিছু। দেখো, এখানে কিন্তু আমরা যদি দেখতে পারি যে কন্টিনিউ কিন্তু এভাবে কিন্তু তোমার যারা ডাক্তার দেখাতে এসেছেন আউটডোরের জন্য ডাক্তারদের যে টিকিট, সেখানে কিন্তু লাইন হচ্ছে। ঠিক প্যারালাল ওয়েতে যদি আরেকটু আমি ভেতরের দিকে যাই, তাহলে দেখাতে পারবো এই যে আউটডোরের ভেতরে এখানে কিন্তু পেশেন্ট পার্টি কিন্তু লাইন দিয়ে বসে রয়েছে ডাক্তার দেখানোর জন্য। এবং যেটা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, ডাক্তারবাবুরা কিন্তু এখানে দেখছেন, যারা জুনিয়র ডাক্তার এবং প্রত্যেকেই কিন্তু ডাক্তার দেখছেন এবং ডাক্তার দেখানোর জন্য লাইন দিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, ডাক্তার দেখানো হয় না হয় না, এই দেখছে। হ্যাঁ, দেখছে ডাক্তারবাবু, পরিষেবা চালু আছে এখনো পর্যন্ত। দেখো, এই যে পরিষেবা কিন্তু এখন অব্দি চালু, যেটা আমরা বলছিলাম। এবং আমার সহকর্মীকে যদি দেখাতে বলি যে এখানে পরিষেবা নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষ বাইরের থেকে এসে বসেছেন, ভিড় জমিয়েছেন। যারা যেমন প্রতিদিন এখানে হাসপাতালে আসেন, সেরকম কিন্তু প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষ এসেছেন এবং চিকিৎসা পরিষেবা নেওয়ার লক্ষ্যেই কিন্তু এখানে এসেছেন। দিদি, ডাক্তার দেখানো হয়েছে? হয়নি। ডাক্তার দেখছি ভেতরে? হ্যাঁ, দেখছি। ডাক্তারদের যে আন্দোলনের কথা বলছিল, সেই আন্দোলনের ফলে কোথাও কি কোনো পরিষেবার ঘাটতি হচ্ছে না? ডাক্তার দেখাতে পাচ্ছেন, সবাই লাইন দিয়ে বসে রয়েছেন। হ্যাঁ। দেখো, এইভাবে কিন্তু সাধারণ মানুষ যারা ডাক্তাররা দিয়েছিলেন কর্মবিরতি, সেই কর্মবিরতির কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোথাও কোনো প্রভাব পড়েনি এবং আন্দোলন। বেশ, তার মানে পরিষেবা এই মুহূর্তে অনেকাংশে স্বাভাবিক রয়েছে, কিন্তু তারা তাদের যে দাবি, তারা যে প্রতিবাদ যেভাবে করছেন, প্রতিবাদ তারা জারি রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা, যেটাকে আমরা বলি এমার্জেন্সি সার্ভিস, সেই বিষয়টাতে তারা কোনো রকম সেখানে কর্মবিরতির ডাক দেননি, কিন্তু তারা তাদের দাবিতে প্রতিবাদে অনড় রয়েছেন। ধন্যবাদ দেবব্রত। আমার সহকর্মী দেবব্রত আমার সঙ্গে ছিলেন। অন্যদিকে প্রসূতি মৃত্যুতে ডাক্তারদেরই কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকার। সুপার সহ মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন,
এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। স্যালাইন বিতর্ক, এই স্যালাইন বিতর্কে অন্য কাহিনীও থাকতে পারে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কি চক্রান্তের ইঙ্গিত করছে রাজ্য প্রশাসন? এ প্রশ্ন উঠবেই, তার কারণ স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এটা বলছেন। কোন স্বার্থে ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। এ প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে। স্যালাইন বিতর্কে তবে কি কোনো চক্রান্তের দিকে আঙুল? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নবান্ন। স্যালাইন কাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার দিনই চিকিৎসকদের গাফিলতির দিকে ইঙ্গিত করেছিলেন মুখ্য সচিব। ভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তদন্ত শুরুর আগে সরাসরি আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের দিকে তীর ছুঁড়েছিলেন কুণাল ঘোষ। সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখো। এবার স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের গাফিলতির কথা মুখ্যমন্ত্রীর মুখে। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। কর্ণাটক সরকার আগেই এই সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল গত মাসে। তারপরও মেদিনীপুর মেডিকেলে এই স্যালাইন ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের সাসপেন্ডের দিনই এই বিতর্কে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব না? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন তাহলে বাংলায় নিষিদ্ধ করা হলো কেন? দায় এড়াতে, নজর ঘোরাতে চিকিৎসকদের কাঠগড়ায় তুলছে সরকার, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। গভর্নমেন্ট এই কোম্পানির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমস্ত ওষুধ সেই রাজ্যে নিষিদ্ধ করলো কেন? সেটা কি তাহলে ভুয়ো ছিল? গত 10 মাস ধরে কোন স্বার্থে, কোন ব্যবসার স্বার্থে এই কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো? কার স্বার্থে? এই তদন্ত হবে না? যে ওরা রিপোর্টটা দিয়েছিল যে কেন আরএলকে ক্যান্সেল করা হলো, কেন ব্ল্যাকলিস্ট করা হলো, সেখানে স্পষ্টত লেখা আছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন পাওয়া গেছে, এটা থেকে বাজে রকমের ইনফেকশন সব কিছুই হতে পারে। মানে গুণমান কোথায়? তাহলে কর্ণাটকে কি এই জুনিয়র ডাক্তাররা আমরা গিয়ে ওখানে এসব করলাম? সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল। আরজিকর থেকে সংঘাত শুরু। 5 মাস পর মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা তাকে আরও খুঁচিয়ে তুলল। দীক্ষা ভুইয়া ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইনে বিতর্কের মধ্যে এবার ক্ষতিপূরণ নিয়েও রাজনীতির টানাপড়েন চলছে। মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 5 লাখ নয়, রাজ্যকে 50 লাখ টাকা দিতে হবে। মৃত পরিবারের সঙ্গে দেখা করে পাল্টা দাবি রাখেন শুভেন্দু অধিকারী। মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমি 10 লাখ টাকা দেব, মমতার 5 লাখ নেবে না। প্রসূতি মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। তার কিছুক্ষণের মধ্যেই নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঘোষণা, মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।
এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। একদিকে যখন মুখ্যমন্ত্রী 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরির ঘোষণা করছেন, তখনই মৃত প্রসূতি মামনি রুইদাসের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। নিজে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেন, আরও 8 লাখ টাকা দেবেন বলে জানান। পরিবারকে বিরোধী দলনেতার পরামর্শ, 5 লাখ নয়, রাজ্য যদি 50 লাখের 1 টাকাও কম দেয় নেবেন না। और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए উইথ পার্মানেন্ট 4th গ্রেড জব। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর মৃতা প্রসূতি স্বামীর বক্তব্য, আমি নেব না। 5 লাখ টাকায় কি আমার ছেলে দুটো মানুষ হবে? হবে না। কি চাইছেন আপনি? অ্যাকচুয়ালি কি চাইছেন? আমি অ্যাকচুয়ালি চাই যে ছেলেগুলোর ভবিষ্যৎ যেমন সারা জীবন দায়িত্ব নিতে পারে, সারা জীবন দায়িত্ব যেমন নিতে পারে। বোঝাই যাচ্ছে রাজ্যের দেওয়া 5 লাখে সন্তুষ্ট নয় পরিবার। বিরোধী দলনেতার কথার সঙ্গে একমত হয়ে কি রাজ্যের ক্ষতিপূরণ নেবেন না মামনির স্বামী? সেদিকে নজর থাকবে। এদিকে স্যালাইন কাণ্ডে এদিন কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পাশাপাশি বিতর্কিত রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট চাইল আদালত। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 30 জানুয়ারি। দীক্ষা অসীম শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা। এবার সেবাশ্রয়ের সাফল্য নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্ট করলেন, শুধু মুখে কথা বলে সুশাসন হয় না, সেই কাজ করতে হয় যা জীবনকে বদলে দেয়, সেই কাজ করতে হয় যা জীবনকে বদলে দেয়। সমাজ মাধ্যমে এই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা কম কাজ বেশির বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাকে প্রশাসনিক দায়িত্ব মনে করালেন অভিষেকের নিশানায় কি নবান্নর কেউ? কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। প্রশাসনিক দায়িত্ব মনে করানোর অভিষেককে খোঁচা বিজেপির। তৃণমূলের মুখপাত্রদের একজনকে মুখ বন্ধের বার্তা কি? খোঁচা দিচ্ছেন ঠিক এইভাবে সুকান্ত মজুমদার। দলেরই কাউকে দায়িত্বের বার্তা দিতে চেয়েছেন অভিষেক। কটাক্ষের সুর শোনা গেল সুজন চক্রবর্তীর গলাতেও। আমার তো মনে হয় উনি বার্তা নিজের দলের লোকেদেরকে দিচ্ছেন, বিশেষ করে ওনার দলের যে সমস্ত স্পোক্স পার্সন আছেন, যাদের মধ্যে একজন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সারাদিন শুধু কথাই বলেন, কাজের কাজ তো কিছু করেন বলে মনে হয় না। আর তৃণমূল কংগ্রেসে এখন এমন মন কষাকষি চলছে, মন দেয়া নেয়া চলছে, কি কার কাছে আসবে, কি কার দূরে যাবে, অনুরাগের ছোঁয়া কে পাবে আর কে পাবে না, সেই নিয়ে সম্ভবত অভিষেক বাবু এই বার্তাই দিতে চেয়েছেন যে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। তো স্বাভাবিকভাবে এখন চোখে চোখেই কথা চলবে, মুখে কিছু না বলার নির্দেশ উনি দিয়েছেন ওনার লোকেদেরকে। আগামী দিনে দেখা যাক কি হয়, কোথায় পৌঁছচ্ছে এই লড়াই। চাইছে সেটা পিসি ভাগ্য বলে ঠিক করুক, ওটাতে মানুষের কোনো আগ্রহ নেই। কিন্তু স্পষ্ট যে সেবাশ্রয়ের প্রোগ্রামের মধ্য দিয়ে দুটো জিনিস ইন্ডিকেটেড হয়েছে। এক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেল, বরং তার চাইতে ডায়মন্ড হারবার মডেলে সরকারি ব্যবস্থাকে রাজনৈতিক ভাবে তৃণমূল ব্যবহার করতে চায়। দুই, হতে পারে একটা বার্তা দিল, হয় পিসিকে, না হলে ভাইপোকে, এই না হলে শান্তনুকে, যে শান্তনু কম কথা বলে কাজ বেশি করছে, পিসি তুমি কাজ কম করছো, কথা বেশি বলছো, হয়তো এইরকম কিছু কিছু একটা হবে। দলে তিনিই শেষ কথা, তার এক ফোনেই সব বিদ্রোহ খতম। পূর্ব মেদিনীপুরের অখিলগিরি বনাম উত্তম বারিকের দ্বন্দ্বে ঠিক এভাবেই রাশ টানলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশেই অবশেষে কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন উত্তম বারিকের ঘনিষ্ঠরা। তৃণমূল সুপ্রিমোর হস্তক্ষেপে আর ভোটাভুটির সম্ভাবনাই রইল না সেখানে। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরে তুলকালাম কাণ্ড চলছিল তৃণমূলের অন্দরে। রামনগরের তৃণমূল বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি বনাম পটাশপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক উত্তম বারিকের লড়াই একেবারে প্রকাশ্যে চলে আসে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে অমান্য করে দুই শিবিরের লোকজন একে অন্যের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেয়। উত্তম ঘনিষ্ঠদের দেখে বোমা মারার হুমকি পর্যন্ত দেন অখিলগিরি। রাজ্য নেতৃত্ব জেলায় গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারেনি। শেষমেশ আসরে নামতে হয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার কলকাতায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির ছিলেন অখিলগিরি উত্তম বারিকরা। সূত্রের খবর, সেখানে সুব্রতর মাধ্যমে ফোনে কড়া বার্তা দেন নেত্রী।
স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করে তিনি যে তালিকা পাঠিয়েছেন সেই তালিকাকেই মান্যতা দিতে হবে সকলকে। যারা বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা প্রত্যাহার না করলে দল ব্যবস্থা নেবে। 31শে জানুয়ারি 15 জন ডিরেক্টর নির্বাচিত হবেন। 15টি আসনের জন্য 26টি মনোনয়ন জমা পড়ে। 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। বাকি 11টি আসন নিয়ে টানাপোড়েন চলছিল। বৃহস্পতিবার 11 জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি আসনগুলোতেও আর ভোটাভুটি হবে না। না, আমাদেরকে যোগ্য বলে মনে হলো না। যোগ্য অযোগ্য বিচার করার ক্ষমতা আমাদের নেই, দল বিচার করে। উত্তম বারিক সহ নেতৃত্বরা থেকে একটা প্যানেল তৈরি করে বললেন যে আপনারা নমিনেশন করুন, সেই মতো আমরা করেছি। আপনি কি নমিনেশন উঠো করলেন? কেন কেন কেন? এমনি মানে নিজের ইচ্ছায়? তাহলে আগে করেছিলেন কেন? আমার ইচ্ছা হয়েছিল, করেছিলাম। কাঁথি ব্যাংকের নির্বাচনে কার্যত অখিলগিরির পাশেই রইল দল। সবাই উইথড্র করে নিয়েছেন, তাহলে এই নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15 জন নির্বাচিত হলেন এবং আগামী দিনে এরাই বোর্ড পরিচালনা করবে। খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। সামান্য একটি সমবায় নির্বাচনে আমাদের সুপ্রিমোকে হস্তক্ষেপ করতে হলো। এটা আমাদের সকলের ব্যর্থতা। নেত্রীর নির্দেশে আপাতত দমে গেলেন উত্তম বারিক ও তার ঘনিষ্ঠ বৃত্ত। তাহলে কি 2026-এর বিধানসভা ভোটে অখিল এবং উত্তম শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামতে দেখা যাবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ঠ মাইতির রিপোর্ট, TV9 বাংলা। বলিউড অভিনেতা সৈফ আলী খান, তার উপর হামলার ঘটনায় দুষ্কৃতীকে শনাক্ত করা গিয়েছে, কিন্তু তার নাগাল এখনো পায়নি পুলিশ। অভিযুক্তকে ধরতে এবার 35টি টিম গঠন করেছে মুম্বাই পুলিশ। তদন্তকারী সূত্রে খবর পাওয়া গিয়েছে শেষবার বান্দ্রা স্টেশন চত্বরে দেখা গিয়েছিল ওই দুষ্কৃতীকে। পালঘর জেলায় লুকিয়ে থাকতে পারে আততায়ী, এমনটা মনে করা হচ্ছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, একটা প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠেছে, অনেকেই বলছেন, যদিও অনেকে এটাকে একটু পানিং করে বলছেন, কিন্তু ঘটনাটা সত্যি যে সেফ তার বাড়িতেও সেফ নয়। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক্ষেত্রে এখনো পর্যন্ত দুষ্কৃতীকে ট্রেস করা গিয়েছে, ধরা যায়নি। কোন কোন বন্দোবস্ত পদক্ষেপ ইতিমধ্যে করা হয়েছে? দেখো, যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে, সাইফ আলী খানের যে বাড়ি, সেই বাড়ি একটি গেটেড কমিউনিটির মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে কিভাবে প্রবেশ করলেন এই দুষ্কৃতী? সাধারণত আমরা যে কমপ্লেক্স গুলোয় থাকি বা যে ধরনের কমপ্লেক্স আমরা দেখতে অভ্যস্ত, সেখানেও কিন্তু বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তার সুনির্দিষ্ট চেক হয়, অ্যাপ্রুভালের পরেই তারা ভেতরে ঢুকতে পারে। সেক্ষেত্রে সাইফ আলী খানের মতো সেলিব্রিটি যেখানে থাকছেন, সেখানে কি করে এই ব্যক্তি ঢুকলেন? সাইফ আলী খান 11th ফ্লোরে ছিলেন। 11th এবং 12th ফ্লোর একটি ডুপ্লেক্স নিয়ে তিনি থাকেন। 11th ফ্লোর পর্যন্ত এই ব্যক্তি পৌঁছে গেলেন এবং তারপর যে ঘটনাক্রম জানা যাচ্ছে, প্রায় 8 ঘন্টা ধরে এই নাটক চলেছে। অর্থাৎ জাহাঙ্গীরের যে ন্যানি, সে যখন সেই পরিচারিকা যখন প্রথম একে ট্রেস করে, সেই সময় থেকে যে গন্ডগোল শুরু হয়, হাতাহাতি, মারামারি এবং ছুরি মারা, তারপরে এই ব্যক্তিকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এই ব্যক্তি সেই ঘর থেকে বেরিয়ে গেলেন কিভাবে? অর্থাৎ তাকে বাইরে থেকে লক করে দেওয়ার পর সেই ঘর থেকে সে বেরিয়ে গেল এবং সে ফায়ার এক্সিট অর্থাৎ সেই সিঁড়ি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেই সিসিটিভি ফুটেজ দেখা গেল। তারপর সে একটি অটো ধরেছে, সেই অটো ধরে সে স্টেশনে গেছে, সেটা পর্যন্ত পাওয়া গিয়েছে। কিন্তু কোনো জায়গাকে ট্রেস করা সম্ভব হচ্ছে না। কিভাবে এই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে ফায়ার এক্সিট পর্যন্ত পৌঁছে গেলেন, সিঁড়ি দিয়ে নেমে চলে গেলেন, তার ছবি পাওয়া গেল। কোন অটো তিনি ধরলেন, যেখানে মুম্বাইয়ের প্রত্যেকটা রাস্তা অর্থাৎ এই বিল্ডিং এর বাইরে সিসিটিভি থাকার কথা, এবং সেখানে যদি অটো এসে দাঁড়ায়, সেই অটোতে ব্যক্তি উঠছেন, সেই অটোর নাম্বারও ট্রেস করা যেতে পারে। যেহেতু এই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি, ফলত তার ফোন নাম্বার এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং তার ফোন ট্র্যাক করাও কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। অর্থাৎ পুরো বিষয়টি এখনো পর্যন্ত 24 ঘন্টার বেশি সময় কেটে গেলেও পুরোপুরি। এখানে তুমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলেছো। একটা হচ্ছে সে কিভাবে ওখানে প্রবেশ করলো, সেই প্রবেশ আমরা জানি খুব স্বাভাবিক, এই ধরনের রেসিডেন্সিতেও দেখতে পাওয়া যায় যে তার বাইরে চেকিং থাকে। এক্ষেত্রে কি করে প্রবেশ করলো, এক। আর দুই, এখনো পর্যন্ত যা যা তথ্য আমরা ক্যালকুলেট করতে পারছি বা সামনে আনতে পারছি, তাতে অপহরণের মোটিভ ছিল, এইটা কি খুব প্রবল এই মুহূর্তে? দেখো, যে কথোপকথন সামনে এসছে আমাদের, অর্থাৎ তারা যে এফআইআর ফাইল করেছে পরিবারের তরফ থেকে, সেখানে এই পরিচারিকার যে বয়ান, তাতে জানা গিয়েছে যে প্রথম যখন সে এই ব্যক্তিকে সে কনফ্রন্ট করে, সে আটকায়, তখন সে সরাসরি ভাবে জিজ্ঞেস করে যে কি চায় এই ব্যক্তি। তখনই হাতে ছুরি নিয়ে হুমকির ছলে বলেছিল পয়সা চাইয়ে, এবং কত টাকা, সেই প্রশ্নের উত্তরে 1 কোটি টাকা, এটাও সে জানিয়েছিল। অর্থাৎ অপহরণের একটা মোটিভের সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে থেকেই যাচ্ছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট করে। ধন্যবাদ জ্যোতির্ময়।